প্রধানমন্ত্রী জনাব নাহিদ ইসলাম। বর্তমানে তিনি মাননীয় সংসদ সদস্য এবং এনসিপির সভাপতি, যেটিকে ইউনূস জামানাতে বলা হতো কিংস পার্টি, রাজার দল। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং আমিরে জামাতের দক্ষিণ হস্ত, রাইট হ্যান্ড। আর ইউনূস জামানাতে তিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে হরিহর আত্মা এবং গত 17-18 মাসে বাংলাদেশের রাজনীতিতে যদি সৌভাগ্যের বরপুত্র কেউ থাকেন, আপনজন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস যার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হতেন তিনি জনাব নাহিদ ইসলাম। তার আরেকটি পরিচয় হলো যে যখন তিনি এনসিপি গঠন করলেন, এটা ছিল একটা বিরাট যুগান্তকারী সিদ্ধান্ত। পূর্ণ মন্ত্রীর একটি পদ সেটিকে ফেলে দিয়ে তিনি নির্বাচন করার উদ্দেশ্যে, রাজনীতি করার উদ্দেশ্যে রাজভোগ, মোহনভোগ এগুলো ত্যাগ করে রাজনীতির ময়দানে এসেছিলেন। আমার কাছে এটা মনে হয়েছিল একটা বিরাট স্যাক্রিফাইস। আর ওই সময়টিতে তার নিজের এবং তার আশেপাশের যারা লোকজন সবার মধ্যে একটা আত্মবিশ্বাস প্রবল ছিল, আগামীতে এনসিপি সরকার গঠন করবে এবং নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী আর জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনেক ক্ষমতা থাকবে আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভাগাভাগি হবে এবং একটা জেনজির যে সরকার, যুবকদের একটি সরকার, এটি বাংলাদেশকে ইউরোপ এবং আমেরিকা বানিয়ে ফেলবে। এটা একটা স্বপ্নিক জগৎ ছিল। কেন হলো, কিভাবে হলো আমরা বলতে পারবো না, কিন্তু সেই স্বপ্ন এখন আর অবশিষ্ট নেই। এখনকার যে রূঢ় বাস্তবতা, সেই রূঢ় বাস্তবতা হলো বিএনপি ক্ষমতাধর হয়েছে। কেবলমাত্র ক্ষমতাধর নয়, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তাদের ক্ষমতা শেখ হাসিনার চাইতেও প্রলম্বিত করার, ব্যক্তি শেখ হাসিনার চাইতেও তারেক রহমান সাহেবকে মহিমান্বিত করার যে প্রকল্প, সেই প্রকল্প পুরো দস্তুর এগিয়ে চলছে। একদিকে খাল কাটা, অন্যদিকে বৃক্ষরোপণ, আর একদিকে ফ্যামিলি কার্ড, আর একদিকে স্বাস্থ্য কার্ড, তারপরে আবার ইদানিং ফুয়েল কার্ড। তো এই যে একটা প্লাস্টিক সোসাইটি ইউরোপ আমেরিকার মতো, যে আপনার কাছে একটা কার্ড থাকবে, এই কার্ডটি আপনি সব জায়গাতে অটো পাস, এরকম একটি প্লাস্টিক সোসাইটি। এটা আমেরিকাতে এটা নেগেটিভ বার্সক নয়, আমেরিকাকে বলা হয় প্লাস্টিক সোসাইটি। আমি যখন আমেরিকাতে পড়াশোনা করতে গেলাম তখন স্কলারশিপের টাকা মাত্র $1200 আমি যখন ফার্স্ট পেলাম, তো যারা আমাকে দিল তারা বললো যে এটা ক্যাশ দেওয়া যাবে না, এটা অনেক টাকা। তারা আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়ে দিল $1200। তো আমরা যারা বাংলাদেশ থেকে গিয়েছি, আমাদের জন্য তো আসলে $12,000 পকেটে করে ঘোরা বা $1,00,000 পকেটে করে ঘোরা এটা আমাদের জন্য বিষয় না। কিন্তু আমেরিকাকে আমি বললাম যে আরে $1200 এটা তো টাকাই না। সে বলে হিউজ মানি, তুমি রাস্তায় তোমাকে যে কোনো সময় ছিনতাই করে নিয়ে যেতে পারে, তুমি বিপদে পড়তে পারো। না 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 না, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, তুমি ক্রেডিট কার্ড নাও। তখন আমাকে সেই ক্রেডিট কার্ড তারা করে দিল মাত্র $1200। এই প্রথম স্কলারশিপ আমার ওখানকার। তো যাক, এনিওয়ে, তো সেই প্লাস্টিক সোসাইটি যদি বাংলাদেশে হয়ে যায় এবং সেটা তারেক রহমানের নেতৃত্বে, সেরকম একটা অবস্থা চলছে। যাই হোক, যা বলছিলাম, সরকার দীর্ঘমেয়াদে নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য যখন তোড়জোড় করছে, আর সেই তোড়জোড় করার জন্য তাদের কতগুলো ফান্ডামেন্টাল পাওয়ার লাগবে। সেই পাওয়ার হলো আগে যে বিএনপির জমানা, সেই জমানাতে প্রধানমন্ত্রীদের যে পাওয়ার ছিল, বা শেখ হাসিনার জমানাতে প্রধানমন্ত্রীর যে পাওয়ার ছিল, সেই পাওয়ার তো তাদের লাগবেই। তার সঙ্গে সঙ্গে আরও নতুন কিছু পাওয়ার বা ক্ষমতা, যেটাকে অ্যাবসলিউট পাওয়ার বলা হয়, এই অ্যাবসলিউট পাওয়ার তারা জনাব তারেক রহমান সাহেবের হাতে তুলে দেওয়ার জন্য যখন প্রাণান্ত চেষ্টা করছে, তখন বিরোধী দল বুঝে গেছে যে এই দিন আর বেশি দিন থাকবে না।
মানে যে মিষ্টি মিষ্টি কথা, যে নেগোসিয়েশন, যে গণতান্ত্রিক মন মানসিকতা, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর যেভাবে নাহিদ ইসলামের বাসা ভ্রমণ করা বা জামাত সভাপতির বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করা, এর মধ্যে যে উদারতা, যে ঔদার্যতা, যে মহত্ব, এই যে সুবাতাস, রাজনীতির যে সুবাতাস, এটা বেশি দিন থাকবে না। যখনই তারা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, পুলিশ তাদের কথা শুনবে, ডিসি অফিসগুলো তাদের কথা শুনবে, প্রশাসন, পুলিশের বাইরে বিচার বিভাগ তাদের নিয়ন্ত্রণে থাকবে, তখন তারা শেখ হাসিনার চাইতেও আরো দুর্ধর্ষ, আরো নিষ্ঠুর, আরো অমানবিক, আরো কৌশলী হয়ে উঠবে এবং বিরোধী দলকে যেভাবে শেখ হাসিনা স্কুইজ করেছেন, মুচড়িয়েছেন, দুমড়িয়েছেন, এই জিনিসগুলো তারা করতে থাকবে। তো তারা এই জিনিসগুলো যখন করতে থাকবে, ঠিক সেই সময়টিতে যেন তারা যেতে না পারে, এই জন্য বিরোধী দল তো কম না। এই বিরোধী দল, এর মধ্যে ধরেন এনসিপি, তারা সম্মুখ সারিতে ছিলেন নেতৃবৃন্দ, আর পিছনে ছিল জামাত। তারা শেখ হাসিনার মতো একটা শক্তিশালী রেজিমের পতন ঘটিয়েছে। তারা পুলিশের সামনে, মিলিটারির সামনে একেবারে সেই আবু সাইদের মতো বুক চিতিয়ে দিয়েছে। আমরা শুধু আবু সাইদের ছবি দেখেছি, কিন্তু আবু সাইদের মতো ওভাবে সামনে বুক ফুলিয়ে মরার জন্য লক্ষ লক্ষ তরুণী প্রস্তুত হয়েছিল একটা বিশ্বাস এবং ভালোবাসা, এবং সেটা নেতৃত্বে ছিল এই নাহিদ ইসলাম এবং এনসিপি। কাজেই দুনিয়ার সব মানুষ তাদেরকে নিয়ে মস্কারা করতে পারে, আমি কোনো অবস্থায় তাদেরকে ছোট ভাবতে পারি না এবং পারবো না। বিপ্লবী, একেবারে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত বিপ্লবী। আপনাদের মনে আছে একজন বিনোদ বিহারী ছিলেন, সেই মাস্টারদা সূর্য সেন জমানার বিপ্লবী বিনোদ বিহারী। তো এই ভদ্রলোকের বয়স যখন একেবারে কত 80-90 বছর, কোনো মতো হাঁটতে পারেন না। চট্টগ্রামে একটা গন্ডগোল হলো, তিনি তখনও জীবিত। কোনো মানুষ ভয়ে পুলিশের সামনে আসছে না, তিনি লাঠিতে ভর করে টুকটুক টুকটুক করে সেই বিনোদ বিহারী পুলিশের সামনে চলে আসলেন, এবং যে ভাষায় পুলিশকে তিনি আক্রমণ করলেন এবং পুলিশকে হটিয়ে দিলেন তার সেই দৃঢ়তা দিয়ে, ইট মিনস বিপ্লবী সবসময় বিপ্লবী থাকে। চে গুয়েভারা, তিনি ফিদেল ক্যাস্ট্রোর মতো প্রেসিডেন্ট হতে পারতেন কিউবার, কিন্তু না, তিনি সেটা করেননি। তিনি বলেছেন, না, আমি মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমার এই অসমাপ্ত বিপ্লব পৃথিবীর সব জায়গাতে ছড়িয়ে দেব। আমি কিউবাতে যে সফলতা অর্জন করেছি, এখানে মন্ত্রী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে বা প্রেসিডেন্ট হয়ে জীবন কাটানোর চেয়ে আমি সেই বলিভিয়াতে চলে যাব যুদ্ধ করার জন্য, এবং সেই যুদ্ধ করতে করতে তিনি মরে গেছেন। এভাবে যারা বিপ্লবী, তারা জীবনের শেষ দিন পর্যন্ত বিপ্লব করে গেছেন। এখন এই যে যারা নাহিদ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন, আমি আসলে এদেরকে বিপ্লবী বলতে চাই। আমরা হয়তো তাদেরকে ব্যবহার করতে পারিনি, বা আমাদের মধ্যে যারা ধড়িবাজ লোকজন আছে তারা তাদেরকে মিস ইউজ করেছি, এটা সত্য। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও সত্য যে তাদের যোগ্যতা আছে, স্টিল তারা এই 2 বছর পরেও সার্ভাইভ করে আছে। এখনো তারা যে দাপট দিয়ে কথা বলেন, তাদের সামনে নৈতিকভাবে হুঙ্কার দেওয়ার মতো ক্ষমতা স্বয়ং প্রধানমন্ত্রীরও নেই। এখনো যদি পার্লামেন্টে দাঁড়িয়ে প্রশ্ন করেন সালাউদ্দিন সাহেবকে, প্রশ্ন করেন মির্জা ফখরুল সাহেবকে, প্রশ্ন করেন জনাব তারেক রহমান সাহেবকে, এমনকি পার্থ, কান্দালিব রহমান পার্থকে, যারা যারা ভোকাল, আলটিমেটলি ওই আক্তারের কাছে, নাহিদের কাছে, তারপর নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে এখনো ওইভাবে গলা উঁচু করে কথা বলার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। কিন্তু এরা জানে, মানে বিপ্লবীরা জানে যে এই সুযোগ তাদের আর বেশি দিন থাকবে না। ফলে এখন সরকারের যে বিষয়গুলো নিয়ে তাদের সন্দেহ হচ্ছে, এবং তারা যে বিষয়গুলো নিয়ে সরকারের আচার আচরণে যারা তারা মানে যাকে বলে আতঙ্ক অনুভব করছে, সেই বিষয়গুলো নিয়ে তারা হার্ডলাইনে যেতে চাচ্ছে এবং তারা যাবে। এবং এটা নিয়ে ইতিমধ্যেই তারা যে বক্তব্য দিয়েছে, বিশেষ করে নাহিদ, এটি নিয়ে বাংলাদেশ রীতিমতো তোলপাড় চলছে। প্রথমত তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী, তাদেরকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে।
দ্বিতীয়ত, তারা বলছেন যে আমাদেরকে ব্যবহার করে, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আপনারা সবাই যার যার আখের গুছিয়েছেন। প্রকাশ্যে বলেননি, কিন্তু তাদের বক্তব্য এটাই বোঝা যায়। তারপর সেই মুড়ি খেয়ে, মেওয়া খেয়ে, মধু খেয়ে আপনারা সেটা সেই জায়গা মতো চলে গেছেন। আপনারা যার যার পেশায় চলে গেছেন, ঘুরে বেড়াচ্ছেন। এটা হবে না, এটা হবে না। আপনাদেরকে আমাদের সঙ্গে রাজপথে নামতে হবে এবং জুলাই সনদ, জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লবের যে অসমাপ্ত কর্মকাণ্ড, পরবর্তী নির্বাচিত সরকারের হাতে আপনারা ছেড়ে দিয়ে আসছেন, সেই কাজটি বিএনপি করছে না। নাহিদ ইসলামের দাবি যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, একটা রাতের ভোট করে, একটা বিনা ভোট করে, মানে ইঞ্জিনিয়ারিং বলতে যা বোঝায় তা কিছু করে বিএনপিকে ক্ষমতায় এনে, ক্ষমতায় বসিয়ে আপনারা একটা সেফ এক্সিট নিয়ে নিয়েছেন। ফলে এই সেফ এক্সিট আপনাদেরকে দেয়া যাবে না। কথা যখন এই পর্যায়ে চলে গেছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে এখন তার ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং তিনি ছাড় পাবেনও না। তাকে আবার জায়গা মতো আসতে হবে, তারেক রহমান সাহেবের আশ্রয় তাকে আসতে হবে, অথবা নাহিদদের যাকে বলা হয় আশ্রয় তাকে আসতে হবে। তাকে রাজপথে নামতে হবে, অথবা তাকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে প্রেসিডেন্ট হতে হবে তারেক রহমানের দয়া। আদারওয়াইজ তার রক্ষা নেই। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে। অন্যদিকে এখানে আসলে মাঝামাঝি কোনো কিছু হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখছি না। এখানে বিএনপি তাকে বিজয়ী হতে হবে যে কোনো মূল্যে, ছলে বলে কৌশলে। অথবা এখানে বিরোধী দল আছে, তারা এই জুলাই সনদ অনুযায়ী যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, এটা যদি আদৌ হয়ে থাকে তাহলে তো একটা সমঝোতার ভিত্তিতে হয়েছে। নচেত আসলে এইভাবে ফলাফল হওয়ার কথা না। সমস্ত যে ভোটার উপস্থিতি, সংসদের আসনের বিন্যাস, যেভাবে যারা বিজয়ী হয়েছে, যারা পরাজিত হয়েছে, যারা নমিনেশন পেয়েছে, মন্ত্রী এমপি হয়েছে, সব কিছু মনে হয়েছে ইঞ্জিনিয়ারিং। এখানে কেউ তার পরিশ্রমের ফসল পায়নি, কেউ তার আত্মত্যাগ সেটার ফলাফল সে পায়নি। সেটা দলের জন্য হোক, দেশের জন্য হোক, জাতির জন্য হোক। যারা সম্মুখ সারিতে এসছেন, মনে হলো সবাই একটা আলাদিনের চেরাক পেয়েছেন। ফলে এই আলাদিনের চেরাক নিয়ে টানাটানি লাগবে, খুব দ্রুত টানাটানি লাগবে। এবং সেই টানাটানিতে ডক্টর মোহাম্মদ ইউনূস আগে যেভাবে মুচকি হেসে, মুখ বন্ধ করে, তারপরে তালের সঙ্গে বাল মিলিয়ে, বালের সঙ্গে ছাল মিলিয়ে, আমরা কথা বলি না তাল বাল, আপনি বললেন ধরেন সংবিধান নিয়ে, সে বললো যে আমি 3G নিয়ে বলবো। সে গ্রামীণ ব্যাংক, আপনি বলবেন যে এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে কথা বলেন, সে বললো যে না আমি গ্রামীণ ব্যাংক নিয়ে কথা বলবো। তো একটার সঙ্গে আর একটা পেঁচানো, এই যে অভ্যাসটা তার ছিল, অসাধারণ বক্তা তিনি ছিলেন, মানুষকে মুগ্ধ করতে পারতেন, সেই জিনিসগুলো বোধহয় এখন আর হবে না। এই কারণে তিনি যাদের দ্বারা সৃষ্ট হয়েছেন, অথবা তার দ্বারা যারা সৃষ্ট হয়েছেন, এই দুটো গ্রুপের মধ্যে যখন বিরোধ তৈরি হয়েছে, এটা সহজ এবং স্বাভাবিক ঘটনা নয়। তার জন্য নয়, নাহিদ সাহেবদের জন্য নয়, এবং বিএনপির জন্য নয়। আমি শুধু প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের এই দেশ জাতিকে বিপদ থেকে রক্ষা করুন। কিন্তু লক্ষণ দেখে আমার কাছে কোনো কিছু ভালো মনে হচ্ছে না। সংস্কার প্রস্তাব বা সংস্কার কমিশনের যে প্রস্তাবনার সমূহ, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের জামানাতে হয়েছিল, এগুলো নিয়ে ভীষণ রকম রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে। অনেকগুলো অধ্যাদেশ রাষ্ট্রপতি কর্তৃক জারি হয়েছিল, যেগুলো বিএনপি পাশ করছে না। আবার কিছু কিছু অধ্যাদেশ, যে অধ্যাদেশ সরকারের পক্ষে যাচ্ছে, সেগুলো তারা পাশ করছে। জুলাই সনদ, বিচার বিভাগকে পৃথকীকরণ এবং সুপ্রিম কোর্টের জন্য আলাদা একটি সচিবালয় প্রতিষ্ঠা এবং
বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে অধ্যাদেশ জারি হয়েছিল এটি এই সরকার পাশ করছে না, ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। জুলাই সনদ নিয়ে যেভাবে স্বীকৃত হয়েছে, যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, হোয়াট এভার মেবি, সরকার ওইদিকে যাচ্ছে না। যখন এই ধরনের কথাবার্তা হচ্ছে সরকার শুধু বারবার সংবিধানের কথা বলছে, আর এটা নিয়ে পর্দার আড়ালে এবং পর্দার সামনে নানা রকম জটিলতা তৈরি হচ্ছে। কেউ কাউকে সহ্য করতে পারছে না এবং ডে বাই ডে, দিনকে দিন পরিস্থিতি জটিল হচ্ছে এবং সম্ভবত খেলা সরকারের নিয়ন্ত্রণে থাকবে না, সম্ভবত খেলাধুলা বিরোধী দলের নিয়ন্ত্রণে থাকবে না। এখানে তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, দেশি বিদেশি শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। আর আমাদের যখন সবার হুঁশ হবে তখন আমরা দেখব টুস করে কে যেন ঢুকে পড়েছে। আবার আমি বলছি, আমাদের যখন হুঁশ হবে তখন আমরা দেখব যে টুস করে কে যেন ঢুকে পড়েছে। আচ্ছা, এরকম কেন হলো? এটা তো হওয়ার কথা নয়। মূল ব্যাপার হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এলেন, আমরা তো ধরে নিয়েছিলাম যে তিনি 5 বছর থাকবেন, সুন্দর করে দেশ চালাবেন। কেন তিনি পারলেন না? আবার নির্বাচনের আগে যেভাবে ভাইব তৈরি করা হলো, আমরা তো ধরে নিয়েছিলাম যে জামাত ক্ষমতায় আসছে, কেন জামাত ক্ষমতা এলো না? আমরা তো ধরে নিয়েছিলাম যে তারেক রহমান সাহেব দেশে আসবে না। তারপরে আমরা ধরে নিয়েছিলাম যে নির্বাচন হবে না, সবাই ধরে নিলাম, কিন্তু নির্বাচন হয়ে গেল। কেন হলো? বোঝার চেষ্টা করুন যে মানুষের যে স্বাভাবিক প্রেডিকশন, আশা আকাঙ্ক্ষা, ওর বাইরে যা কিছু ঘটে দ্যাট ইজ ম্যাজিক্যাল, এবং সেখানে 2 নম্বর কিছু থাকে। মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। মানুষ যেটা বলে সেটা যখন ঘটে তখন সেটা সফলতা লাভ করে, সার্থকতা লাভ করে। আর মানুষকে অবাক করে, মানুষকে চদু বানিয়ে, বেকুব বানিয়ে, আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে বলি ভোদাই, মানুষকে ভোদাই বানিয়ে যখন রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে কোনো একটা ঘটনা ঘটে, যারা এর দ্বারা মানুষকে বেকুব বানায় তারা খুব দ্রুত এমন বিপদে হয়ে যায়, তারা নিজেরাই তখন ভোদাই হয়ে যায়, কয়েকদিন পরে অনেকটা চোদনা হয়ে যায়। যেটা ঘটলো কি করে? অতীতে সবাই, এই যে যখন এরশাদ সাহেবের পতন হলো, এরশাদ সাহেবের পতন হলো তার একদিন আগেও দেখা গেল যে শাহ মুয়াজ্জেম সাহেব বিপুল বিক্রম নিয়ে বলছিলেন যে ক্ষমতা কি এরকম জিনিস যে এটা 0 পয়েন্টে হস্তান্তর করব। কিন্তু যখন ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে তখন শাহ মুয়াজ্জেমের কাছে সেই খবর পৌঁছানোর আগেই ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে। বেগম জিয়ার খুব ঘনিষ্ঠজন কয়েকজন মানুষ আমাকে বলতেছিলেন যে ওনার একান্ত ঘনিষ্ঠজন একেবারে যখন ওনার পতন হবে 2006 সনে 1/11-এর সময়, তখন হারিস চৌধুরী থেকে শুরু করে আরো কয়েকজন যারা আছেন তারা খুব দাপট দেখাচ্ছিলেন, আমাদের এটা আছে, ওটা আছে, আপনি ক্ষমতা হস্তান্তর করবেন না, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু পরবর্তীতে যখন 1/11 ঘটে গেল, সবার আগে দেখা গেল যে ওই লোকগুলো নাই হয়ে গেছে। বেগম জিয়ার পাশ থেকে সবার আগে সেই লোকগুলো পালিয়ে গেছে। আর শেখ হাসিনা যখন পতন হলো, আপনি দেখেন তারা সবাই দুপুরে খাবার খাবে, খাবার রেডি, শাহী খাবার রেডি, গণভবনের সবাই খাবেন গরম গরম খাবার, একটু মুখে পানি দেওয়ার সুযোগ তাদের হয়নি, সেই খাবার বিপ্লবীরা গিয়ে খেয়ে ফেলল। এই অবস্থা আগামীতেও হবে, সবার জন্য হবে। কেন হবে? যদি রাজনীতির ব্যাকরণগুলো কেউ মান্য না করে। আমি একটা কথা খুব সহজ সরলভাবে বলেছিলাম যে লন্ডন বৈঠকে জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতার প্রেক্ষিতে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথেষ্ট ছাড় দিয়েছে। যদি ইউনূস সাহেব বিএনপির সাথে বেঈমানি করে
তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না, তাকে অপমানিত লাঞ্ছিত হয়ে ক্ষমতা থেকে চলে যেতে হবে। সেকেন্ড থিং হলো, ইউনূস সাহেব যদি বিএনপির সাথে কৃত যে কমিটমেন্ট সেটা রক্ষা করেন, ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সকল আশ্বাস দিয়েছেন টু দি পয়েন্টে, কোনো রকম প্রশ্ন ছাড়া, কোনো রকম বাছবিচার ছাড়া এবং কোনো রকম নীতি নৈতিকতা ছাড়া যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল সেই কমিটমেন্টগুলো তাকে রক্ষা করতে হবে। আর সেই রক্ষা যদি না করা হয় তাহলে বিএনপির পতন হবে। এটা নির্বাচনের আগে কিন্তু আমি বলেছিলাম, এর কারণ হলো আপনি দেখেন আন্ডারওয়ার্ল্ডে এই যারা চোরা কারবারি করে, গডফাদারের যে ব্যবসা আছে, এই যে মারিও পুজোর যে গডফাদার বিখ্যাত সিনেমা হয়েছে, তারপর নভেল আছে, সেখানে গিয়ে দেখবেন যে গোপনে যে সমঝোতা হয়, যেটা সাক্ষী কেবল আল্লাহ থাকে, এবং ওখানে যেখানে বিশ্বাস থাকে, একজন আর একজনকে বিশ্বাস করে, ওই বিশ্বাসটা যদি কেউ ভঙ্গ করে ওখান থেকে আল্লাহ বরকত উঠায় নেয়। এটা প্রেমের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো নারী যদি তার পুরুষের সাথে, প্রেমিক পুরুষের সাথে বেইমানি করে, আজীবন তার রূপ চলে যাবে, যৌবন চলে যাবে, সে মানে মৃত কঙ্কালে পরিণত হয়ে যাবে। একই অবস্থা কোনো পুরুষ যদি কোনো নারীর সঙ্গে তার সরলতা নিয়ে প্রচারণা করে, তার সব কিছু তছনছ হয়ে যাবে, সব কিছু। সে মানে রাজা হোক ফকির হয়ে যাবে, স্বাস্থ্যবান হোক কঙ্কাল হয়ে যাবে, ধনী হোক দরিদ্র হয়ে যাবে। এরকম রাজনীতিতে সমঝোতা থাকে। একজন মানুষ রাজা হয়, রাজা ইজ এ নট এ সিঙ্গেল পারসন, হি ইজ এ ইনস্টিটিউশন, কম্বিনেশন অফ ম্যানি ম্যানি পাওয়ার অ্যান্ড এলিমেন্ট। ধরেন তারেক রহমান সাহেব হয়েছেন, আজকের তারেক রহমান সাহেবের পেছনে লক্ষ মানুষের দোয়া, লক্ষ মানুষের শ্রম ঘাম, লক্ষ মানুষের বিনিয়োগ, এগুলো কড়াই গন্ডায় রাজাকে বুঝিয়ে দিতে হয় ক্ষমতা লাভের পরে। আর এই কাজটি যদি তিনি করতে না পারেন তাহলে তার কর্মের ফলে তার কোনো উপকারী বন্ধু তার ব্যাপারে দীর্ঘশ্বাস ছাড়ল, তার কোনো সাহায্যকারী বন্ধু তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, তার যে উপকারী বন্ধু তার দ্বারা প্রতারিত হলো এবং অবমূল্যায়িত হলো। এই যে দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাস রাজার চলার পথে বা তারেক রহমান সাহেবের চলার পথে ভীষণ রকম একটার পর একটা বিপর্যয় এবং বাধা তৈরি করবে এবং তার বুদ্ধির দরজা বন্ধ করে দেবে। তিনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন না, তার চোখের উপর পর্দা পড়ে যাবে, মনের উপর পর্দা পড়ে যাবে, সে একটার পর একটা ভুল করতে থাকবে। এই জন্য আল্লাহ বারবার বলেছেন ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। তার আগে আবার বলছে যে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, হে নবী আমি কি আপনাকে ইয়াতীম হিসেবে পাইনি, তারপর আমি কি আপনাকে আশ্রয় দান করিনি। এইভাবে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন তাদেরকে বলে যে তোমাকে যে আমি ক্ষমতা দিয়েছি ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, এই ক্ষমতার নিয়ামত তোমরা স্বীকার করো, শুকরিয়া আদায় করো। আর যখন তুমি আশ্রয়হীন ছিলে, অসহায় ছিলে, দুর্বল ছিলে, তখন এই সমাজের আমার যে অক্সিলারি ফোর্স রয়েছে, আমার যে সুলতানা নাসিরা রয়েছে, সাহায্যকারী শক্তি রয়েছে, আমার বান্দা রয়েছে, বান্দি রয়েছে, পশু রয়েছে, পাখি রয়েছে, বৃক্ষলতা রয়েছে, সবাইকে আমি তোমার দিকে মতওয়াজ্জ করে দিয়েছিলাম, এখন দায়িত্ব পালন করো। আর সেটা যদি না করে তাহলে আল্লাহ বরকত ছিয়ে নেন। তো সেই অর্থে এনসিপি, জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সঙ্গে বিএনপির যে কমিটমেন্ট ছিল, আই ডোন্ট নো এই কমিটমেন্টের কোনো নীতি নাই, নৈতিকতা নাই, কোনটা দেশের জন্য কল্যাণ কোনটা অকল্যাণ ডাজ নট ম্যাটার। যেহেতু এটা কমিটমেন্ট করেছে এটা পূর্ণ করতে হবে, আর পূর্ণ না করলে এই সরকারের উপর থেকে আল্লাহ বরকত উঠিয়ে নেবেন। এটা হলো প্রকৃতির আইন, এর বাইরে যাওয়া যাবে না। এখন বাস্তবতায় আসি। সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে তাদের মতো করে, আর
জুলাই সনদ যেভাবে গৃহীত হয়েছে, যেভাবে লিখিত হয়েছে, যেভাবে প্রণীত হয়েছে, সেইভাবে সরকার রাজি না করবে না, এটা মোটামুটি নিশ্চিত। এটা নিয়ে সরকার টাগ অফ ওয়ারে চলে গেছে। সরকার মনে করছে যে এইভাবে যদি হয় তাদের ক্ষমতা কমে যাবে, বিরোধী দলের ক্ষমতা বাড়বে, তাদের কিছুই থাকবে না, ফলে তারা এটা পাশ করবে না। বিরোধী দল মনে করছে এটা স্পষ্টভাবে তাদের সাথে কমিটমেন্ট লঙ্ঘন, আর এটা যদি তাদের ইচ্ছে মতো না হয়, আগামীতে সরকার তাদেরকে স্কুইজ করবে, তাদের বিরুদ্ধে পুলিশ হত্যার মামলা হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, এবং এটা কোনো অবস্থাতে বরদাস্ত করা যাবে না। শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে তাদের অস্তিত্ব থাকবে না, ফলে তারা সর্বশক্তি দিয়ে সরকারের এই সকল সিদ্ধান্তের ব্যাপারে তারা দ্বিমত পোষণ করবে, আন্দোলন করবে, লড়াই করবে, সংগ্রাম করবে। এখন সরকার কি এগুলো অতীতের মতো, মানে 91 সনে বা 2001 সনে যেভাবে বিএনপি রাষ্ট্রশক্তিকে তার প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করতে পেরেছিল, এবার কি পারবে? প্রশ্নই আসে না। এবার কোনো পুলিশকে, মিলিটারিকে, আমলা কামলাকে আমজনতা এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। এবার যেটা হচ্ছে সেটা হলো দলীয়করণ, মানে একদল আমলা আরেকদল আমলাকে বঞ্চিত করছে, মানে নিজেরা মারামারি করছে। কিন্তু ইনফিল্ডে গিয়ে কোনো পুলিশ কর্মকর্তা লাঠিচার্জ করবে, আগের মতো ভয় দেখাবে, তারপরে যাকে বলা হয় গুম করবে, এই জিনিসগুলো এখন হবে না। ফলে সরকারের যারা প্রত্যক্ষ বিরোধিতাকারী আছে পার্লামেন্টে, তাদের সঙ্গে এই মুহূর্তে যদি গুপ্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে ধরেন, এই গুপ্ত শক্তি সরকারের যে কোনো যে দুর্বলতা, সেই দুর্বলতাকে লুফে নেবে, এবং তার শুরুটা হবে এই জুলাই সনদ দিয়ে এবং সংস্কার প্রস্তাব দিয়ে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে 2024 সনের জুলাই আগস্টে যে শক্তিটা ছিল রাজপথে, তাদের মধ্যে মিলিটেন্সি ছিল, তাদের অস্ত্র ছিল, অর্থ ছিল, ঐক্য ছিল, বুদ্ধি ছিল, প্রজ্ঞা ছিল, তার একটাও কিন্তু কমেনি, বরং তারা এখন আরো বেশি অভিজ্ঞতা সম্পন্ন, বেশি ধনশালী, এবং অতীতের যে কোনো সময় আসছে তাদের আত্মবিশ্বাস অনেক বেশি। আপনি ধরেন এই 18 মাস নাহিদ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত, সার্জিস, তারা যেভাবে চলাফেরা করার পরে তাদের যে শক্তি বেড়েছে, কনফিডেন্স বেড়েছে, তারা এখন কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, এদেরকে গণায় ধরার মতো অবস্থা তাদের নাই। বিশ্বাস এমন একটা জায়গা, আমি নিজেকে দিয়েই বলি। ধরুন আমি যখন সংসদ সদস্য হয়েছি, তখন একজন এসপি লেভেলের কর্মকর্তা বা ডিসি লেভেলের কর্মকর্তা, তাদের সঙ্গে কথা বলতে আমার সংকোচ হতো। একজন এসপি সাহেবের ফোন দিব, কি মনে করবে? একজন সচিবকে টেলিফোন করব বা তার রুমে ঢুকবো, এই বিশ্বাসই তো তখন হয়নি। আমি একজন সংসদ সদস্য, কিন্তু আরেকজন এমপি, সিনিয়র এমপি বা একজন মন্ত্রীর রুমে যাব, এই ধরনের বিশ্বাস হয়নি। কিন্তু দেখেন ঘটনা পরিক্রমা, এখন আমার কিছু নেই, কিন্তু আত্মবিশ্বাস এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমি এখন একজন ডিসিকে ফোন দেবো, এসপিকে ফোন দেবো, কল্পনাই করতে পারি না। কি দরকার? আমি তো সরাসরি মন্ত্রীকে বলতে পারি, আমার প্রয়োজন হলে তো আমি সরাসরি সচিবকে টেলিফোন করে বলতে পারি। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা যেভাবে আমার হয়েছে, গত 17 মাসে যারা ছিলেন জামাতের লোক, এনসিপি লোক, তাদের মধ্যে এই আত্মবিশ্বাসটা গড়ে উঠেছে। কাজেই এখন যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারা খুব সহজে আন্দোলনকারীদের উপর ছড়ি ঘুরাবেন, এটা সম্ভব নয়। কিংবা পলাতক যে সকল আওয়ামী লীগ নেতা বা বাংলাদেশে যে সকল আওয়ামী লীগ নেতা রয়েছেন, তাদেরকে 2001-এর মতো, 1991 সনের মতো তারা ওইভাবে ভয় দেখাবে, সেটাও এখন সম্ভব হচ্ছে না। কাজে সরকারের জন্য কিন্তু সবকিছু জটিল হয়ে গেছে। এই জটিলতা থেকে যদি তাকে বের হতে হয়, তাকে ইজি হতে হবে, অনেস্ট হতে হবে, কমিটমেন্ট রক্ষা করতে হবে, এবং কোনো অবস্থাতেই ছলচাতুরি করা চলবে না। আর তাদেরকে বুদ্ধির উপর নির্ভর করতে হবে, সততার উপর নির্ভর করতে হবে, কৌশল দিয়ে প্রতিপক্ষকে ঠকিয়ে, ভয় দেখিয়ে, অথবা রাষ্ট্রশক্তিকে দলের সাথে মানে একীভূত করে কোনো একটা সুবিধা নেওয়া, অতীতে যে জিনিসগুলো হয়েছে, এটা পরিবর্তিত জুলাই বিপ্লবের পরে একেবারে অসম্ভব একটা বিষয়। ফলে কি হলো, এই যে সময় যাচ্ছে, এই সময়টাতে
জুলাই যেটা সনদ বা যাকে বলা হয় সংস্কার প্রস্তাব নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, এখন সরকারকে যারা বুদ্ধি দিচ্ছেন, যখন বিরূপ পরিস্থিতি হবে তাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আলী রিয়াজকে খুঁজে পাচ্ছেন না, বদিউল আলম মজুমদার ইয়ানফসি করছেন, তারপরে ব্রিগেডিয়ার সাখাওয়াত ইয়ানফসি টু দি পাওয়ার 4, বদিউল আলমের সে 4 গুণ ইয়ানফসি করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আর সেই জনাব শফিক সাহেবকে খুঁজে পাচ্ছেন না, তার যে বিখ্যাত প্রেস সচিব, সাপোজ টু বি মানে বাংলাদেশের তথ্যমন্ত্রী হবেন। নাহিদ যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে তিনি হতেন তথ্যমন্ত্রী, তাকে তিনি আর পাচ্ছেন না। তিনি পাচ্ছেন না আরো অনেককে যারা বড় বড় কথা বলতেন। আপনি এখন আসিফ নজরুলকে খুঁজে আনতে পারবেন না, আপনি এখন রেজওয়ানাকে সামনে আনতে পারবেন না। কোনো টকশোতে আপনি ইউনূসের পক্ষে একটা ট্রু শব্দ করার মতো, পক্ষে বলার মতো কোনো টেলিভিশন 1 লাখ টাকা দিয়েও কোনো উপদেষ্টাকে আনতে পারবেন না। সে বলবে আমি ঘর থেকে বের হব না, আমার সেফটি সিকিউরিটি কে দেবে? যদি এই অবস্থা হয় অল্প কয়েকদিনের মধ্যে, ফলে এখন যারা সরকারকে দুষ্টু বুদ্ধি দিচ্ছেন, এরা যেভাবে আওয়ামী লীগের 17 বছরে এদের কারো টিকিটই দেখা যায়নি, কারো কণ্ঠে শব্দ ছিল না, কারো কলমে কালি ছিল না, কারো পরনে পোশাক ছিল না, দিনের আলো যাদের অসহ্য ছিল, রাতের অন্ধকার ধান ক্ষেত যাদের প্রিয় ছিল, সে মানুষগুলো এখন হামবীর হয়ে গেছেন, মহাবীর হয়ে গেছেন। আমি হামবীর, আমি মহাবীর, আমি ধূমকেতু, আমি উল্কা, বিদ্রোহী কবিতার মতো। এটা আবার যখন দুঃসময় আসবে, এদের কাউকে খুঁজে পাবেন না, কাউকে দেখতে পাবেন না। সেই সময় পক্ষে দাঁড়াবে কে কে তাও বলা যাচ্ছে না। যেভাবে আওয়ামী লীগের মতো লোক 17 বছর বসে 17 জন মানুষ তৈরি করতে পারেনি, এই বিপদের সময় বাংলাদেশে দাঁড়িয়ে একটা উফ শব্দ করতে পারে, এরকম আওয়ামী লীগের যেমন লোক নেই। বিএনপির অবস্থা কি হবে? আওয়ামী লীগের চেয়ে খারাপ হবে না ভালো হবে, এটা আপনারা সিদ্ধান্ত নেন।